যদি আমি আপনাকে বলি এমন একজন মানুষ আছে যে দেখতে একেবারেই সাধারণ, একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার, কিন্তু রাত নামলেই সেই মানুষটাই ন্যায় বিচারের আরেক নাম হয়ে যায়, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? এই গল্প রবার্টের, একজন এমন মানুষ যে খারাপ লোকদের কাছে ভয় আর নির্দোষ মানুষদের কাছে দেবতার দূত। ছবির নাম দ্য ইকুয়ালাইজার 2। আর হ্যাঁ বন্ধুরা, এর আগে আমি দ্য ইকুয়ালাইজার পার্ট 1ও এক্সপ্লেন করেছি। যদি আপনারা সেই পার্টটা না দেখে থাকেন তাহলে ওপরে দেওয়া আই বাটন থেকে সেটাও অবশ্যই দেখে নিন, কারণ সেখান থেকেই রবার্টের গল্প শুরু হয়। ওটা দেখলে এই পার্টটা আরও পরিষ্কার আর ইন্টারেস্টিং লাগবে। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম, আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। প্রথমেই আমরা দেখি রবার্টকে, যে বাইরে থেকে একদম শান্ত আর সাধারণ মনে হয়, কিন্তু ভিতরে সে খুবই ভয়ঙ্কর একজন মানুষ। এইবার সে একটা ট্রেনে বসে আছে যেটা ইস্তানবুলের দিকে যাচ্ছে। সারাদিন সে নিজের বই পড়তে পড়তেই সময় কাটায়, যেন তার কারো সঙ্গে কোনো সম্পর্কই নেই। রাত নামতেই রবার্ট ট্রেনের বার সেকশনে চলে যায়। সেখানে সে নিজের জন্য চা বানাচ্ছিল। ঠিক তখনই এক লোক তার সঙ্গে কথা বলা শুরু করে। সে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছ? রবার্ট সরাসরি উত্তর দেয়, আমেরিকা। এখন লোকটা বন্ধুত্বপূর্ণ হওয়ার অভিনয় করে, কিন্তু রবার্টের উত্তরে তার সন্দেহ হয়। কিছুক্ষণ কথা বলার পর রবার্ট হঠাৎ করেই বলে ফেলে সে এখানে একজন মানুষকে খুঁজতে এসেছে, যে নিজের মেয়েকে জোর করে আমেরিকা থেকে তুরস্কে নিয়ে এসে লুকিয়ে রেখেছে, শুধু তার প্রাক্তন স্ত্রীকে কষ্ট দেবার জন্য। এটা শুনেই লোকটা ভিতর থেকে কেঁপে ওঠে, কারণ আসলে সেই মানুষটাই সে যাকে রবার্ট খুঁজছে। তারপর সে সঙ্গে সঙ্গে তার লোকদের ইশারা করে রবার্টকে মেরে ফেলার জন্য। কিন্তু বন্ধুরা, রবার্ট কোনো সাধারণ মানুষ নয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে সবার মুভমেন্ট হিসাব করে ফেলে আর একে একে সবাইকে শেষ করে দেয়। শেষে সে সেই লোকটার সামনে দাঁড়ায় যার নাম আমির, আর বলে, দুনিয়ায় দু ধরনের কষ্ট আছে, একটা যা শুধু ব্যথা দেয়, আর একটা যা মানুষকে শিক্ষা দেয়। বলো তো, তুমি কোনটা চাও? আমির সঙ্গে সঙ্গে বুঝে যায় আর নিজের মেয়েকে রবার্টের হাতে তুলে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি আমেরিকায় এক মা যার নাম আগাথা নিজের মেয়েকে ফিরে পেয়ে কাঁদতে শুরু করে, কিন্তু সে জানেই না তাকে কে সাহায্য করেছে। কারণ রবার্ট সবসময় আড়ালে থাকে, নাম ছাড়াই, কোনো কৃতিত্ব না নিয়েই। এখন আমরা রবার্টের সাধারণ জীবন দেখি। সে এখন একজন ট্যাক্সি ড্রাইভার, প্রতিদিন নতুন নতুন মানুষকে গাড়িতে তোলে। প্রত্যেকের নিজের একটা গল্প আছে, কেউ খুশি, কেউ দুঃখী, আর রবার্ট চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। তার জীবনটা সাধারণ মনে হলেও ভিতরে ভিতরে সে এখনও ন্যায় বিচারের জন্য বেঁচে আছে। তার পাড়াটাও বেশ শান্ত। সেখানে ফাতিমা নামে এক মহিলা থাকে, আর সবাই রবার্টকে একজন ভালো মানুষ হিসেবেই চেনে। এক রাতে রবার্ট একটা 5 স্টার হোটেল থেকে কল পায়, যেখানে কয়েকজন ছেলে এক অচেতন মেয়েকে তার ট্যাক্সিতে তুলে দেয়। রবার্ট সঙ্গে সঙ্গে বুঝে যায় কিছু একটা ভুল হয়েছে। সে মেয়েটাকে হাসপাতালে পৌঁছে দিয়ে আবার সেই হোটেলে ফিরে যায় আর সরাসরি সেই ছেলেদের রুমে ঢুকে পড়ে। সে টাকা চাওয়ার অজুহাত দেয়, কিন্তু কথা ঘুরিয়ে তাদের আসল চেহারা সামনে নিয়ে আসে। আর তারপর আবার রবার্টের আসল রূপ বেরিয়ে আসে। সে কোনো চিৎকার বা নাটক ছাড়াই সবাইকে কাবু করে ফেলে, কারো হাত, কারো পা, কারো আঙুল। আর যাওয়ার সময় বলে, 5 স্টার রেটিং দিতে ভুলো না, না হলে আবার দেখা হবে। এরপর আমরা দেখি রবার্টের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সুসানকে। সে রবার্টের পুরনো বন্ধু আর একজন এজেন্টও। দুজনে একসঙ্গে ডিনার করে, সাধারণ কথা বলে, কিন্তু তাদের মধ্যে গভীর বিশ্বাস রয়েছে। পরের দিন সুসান ব্রাসেলসে যায় একটা কেস তদন্ত করতে, যেখানে একজন এজেন্টকে হত্যা করা হয়েছিল। ওদিকে রবার্ট নিজের জীবনে ব্যস্ত। সে মাইলস নামে এক ছেলের সঙ্গে দেখা করে, যে একজন শিল্পী হতে চায়। রবার্ট তাকে উৎসাহ দেয়, তার জীবনটা ভালো করার চেষ্টা করে। এটা দেখায় রবার্ট শুধু লড়াই করে না, মানুষকেও গড়ে তোলে। কিন্তু বন্ধুরা, এখানেই গল্পে একটা বড় টুইস্ট আসে। ব্রাসেলসে তদন্তের সময় সুসানের ওপর হামলা হয় আর তাকে মেরে ফেলা হয়। এই খবরটা যখন রবার্ট পায়, তার পৃথিবীটাই কেঁপে ওঠে। সে তার সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলে। এখন এটা শুধু একটা কেস নয়, এটা ব্যক্তিগত হয়ে গেছে। রবার্ট চুপচাপ সুসানের শেষ কৃত্যে দূর থেকে দাঁড়িয়ে থাকে, কারণ অফিশিয়ালি সে এই পৃথিবীর কাছে মৃত, কিন্তু ভিতরে ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছে। এখন সে নিজেই তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ, ক্লু, সব কিছু খতিয়ে দেখে, আর ধীরে ধীরে বুঝতে পারে এটা কোনো সাধারণ অপরাধ নয়। এটা ছিল একটা পরিকল্পিত হত্যা।
আর এর পেছনে আছে সেই মানুষগুলো যাদের ওপর রবার্ট একসময় ভরসা করেছিল। পরের দিন রবার্ট সরাসরি দেখা করতে যায় ডেভের কাছে। ডেভ তাকে জীবিত দেখে অবাক হয়ে যায়, কারণ সবার কাছে রবার্ট অনেক আগেই মারা গেছে একটা বোমা বিস্ফোরণে। রবার্ট শান্ত গলায় বলে সে সবকিছু ছেড়ে দিয়েছে, এখন সে শুধু সাধারণ জীবন কাটাতে চায়। কিন্তু বন্ধুরা, রবার্ট কখনোই অকারণে কারোর সঙ্গে দেখা করতে যায় না। সে সরাসরি প্রশ্ন করে, লিফটে যে 2 ছেলে ছিল, তুমি কি তাদের সঙ্গে কথা বলেছিলে? ডেভ বলে না, কারণ তারা দুজনেই একটা গ্যাস বিস্ফোরণে মারা গেছে। এখানেই রবার্টের সন্দেহ আরও বেড়ে যায়। সে বলে, লিফটের পরে সুজান নিজে তার ফ্লোরের বোতাম চাপেনি। ওই ছেলেরা আগে থেকেই জানত সে কোন ফ্লোরে থাকে, আর তাকে একবারেই মেরে ফেলা হয়েছে। এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা একজন ট্রেন্ড কিলারের কাজ। এখন সব পরিষ্কার হয়ে যায়। এটা ছিল একটা পরিকল্পিত অপারেশন, যেখানে খুনিদেরও পরে মেরে ফেলা হয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। ডেভ বলে, আমি তোমার সঙ্গে আছি, সুজানের খুনিদের আমরা ছাড়ব না। ওদিকে রবার্ট বাড়ি ফিরে দেখে মাইলস ভুল লোকেদের সঙ্গে মিশছে, ড্রাগস আর অপরাধের জগতে ঢুকে পড়ছে। রবার্ট এই ব্যাপারটা এড়িয়ে যায় না। সে সরাসরি সেখানে পৌঁছে যায়, সবাইকে ধমকায় আর মাইলসকে সেখান থেকে বের করে আনে। মাইলস রেগে গিয়ে বলে, আমার টাকা দরকার, পেইন্টিং করে কিছু হবে না। তখন রবার্ট তার হাতে একটা বন্দুক দেয় আর বলে, ঠিক আছে, যদি এটাই তোমার পথ হয় তাহলে আমাকে গুলি করো। মাইলসের হাত কাঁপতে থাকে, সে ট্রিগার টানতেই পারে না। রবার্ট তাকে বোঝায়, তুমি এখনো জানোই না মৃত্যু কি, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, সেটা নষ্ট করো না। এই মুহূর্তটাই মাইলসের জীবন বদলে দেয়। পরে মাইলস রবার্টের কাছে এসে ক্ষমা চায়। এরপর একদিন ট্যাক্সি চালানোর সময় এক লোক তার গাড়িতে ওঠে, আর রবার্ট সঙ্গে সঙ্গেই বুঝে যায় এই লোকটা সাধারণ নয়। কয়েক মুহূর্তের মধ্যেই সে আক্রমণ করে, কিন্তু রবার্ট তাকে গাড়ির মধ্যেই শেষ করে দেয়। তারপর প্রমাণ মুছে ফেলতে পুরো গাড়িটাকেই আগুন লাগিয়ে দেয়। পরের দিন রবার্ট ডেভের বাড়িতে যায় আর তার পরিবারের সঙ্গে একদম স্বাভাবিকভাবে দেখা করে। সবকিছুই স্বাভাবিক মনে হয়, কিন্তু তারপর রবার্ট ডেভকে আলাদা করে নিয়ে যায় আর সরাসরি সত্যিটা সামনে আনে। গতকাল যে লোকটা আমাকে আক্রমণ করতে এসেছিল, তার ফোনে তোমার সঙ্গে অনেকবার কথা হয়েছে। এখন ডেভ বুঝে যায় সত্য আর লুকিয়ে রাখা যাবে না। সে সব কিছু স্বীকার করে নেয়। ডেভ বলে, রবার্টের মৃত্যুর পর এজেন্সি তাদের কাজ বন্ধ করে দেয়, আর তারপর তারা একটা প্রাইভেট কন্ট্রাক্ট কিলিং গ্রুপে যোগ দেয়। তাদের শুধু টার্গেটের ছবি দেওয়া হতো আর কাজ ছিল হত্যা করা। রবার্ট জিজ্ঞেস করে, সুজান কেন? ডেভ উত্তর দেয়, সে ক্যালবার্টের খুনের সত্যিটা জানতে চলেছিল, আর আমরা ধরা পড়ে যেতাম, তাই তাকে সরাতে হয়েছিল। আর সবচেয়ে বড় ধাক্কা, সেই রাতে সুজান বেঁচে ছিল, কিন্তু আমি নিজেই তাকে মেরে ফেলেছি। এটা শুনে রবার্টের ভেতরের মানুষটা ভেঙে যায়। সে ডেভ আর তার বাকি সঙ্গীদের সামনে দাঁড়িয়ে বলে, তোমাদের জন্য সবচেয়ে বড় আফসোস হলো তোমরা আমার বন্ধুকে মেরেছ, আর আমার জন্য সবচেয়ে বড় আফসোস হলো আমি তোমাদের শুধু একবারই মারতে পারবো। এরপর রবার্ট প্রথমে সুজানের স্বামী ব্রায়ানকে বাঁচায়, কারণ ডেভের লোকেরা তাকেও মারতে যাচ্ছিল। অন্যদিকে মাইলস ভুল করে রবার্টের বাড়িতে চলে যায়, যেখানে ডেভের লোকেরা ইতিমধ্যেই পৌঁছে গেছে। রবার্ট ফোনে তাকে গাইড করে, একটা গোপন ঘরে লুকিয়ে থাকতে বলে। এবার রবার্ট সমুদ্রের ধারে তার বাড়ির দিকে রওনা হয়, কিন্তু সেখানে ভয়ঙ্কর ঝড় চলছে, প্রচণ্ড হাওয়া, বৃষ্টি আর অন্ধকার। ডেভ তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। সে স্নাইপার পজিশন নেয় আর তার লোকদের রবার্টকে খুঁজতে পাঠায়। কিন্তু বন্ধুরা, এটা রবার্টের এলাকা। সে এক এক করে সবাইকে শেষ করে দেয়, কাউকে হারপুন দিয়ে, কাউকে ছুরি দিয়ে, কাউকে বোমা দিয়ে। শেষে ডেভ একা পড়ে যায়। সে মাইলসকে বন্দি করে আর রবার্টকে বাইরে আসতে বাধ্য করে। বেরিয়ে এসো, না হলে এই ছেলেটা মারা যাবে। কিন্তু রবার্ট একটুও ভয় পায় না। একটা নিখুঁত শটে সে গাড়ির টায়ারে গুলি করে। ডেভের নিশানা কেঁপে যায় আর খেলা ঘুরে যায়। প্রচণ্ড ঝড়, বজ্রপাত আর সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে রবার্ট আর ডেভের শেষ লড়াই শুরু হয়। এই সময় ঝড়ের কারণে একটা মোটা দড়ি হঠাৎ ছিঁড়ে গিয়ে ডেভের ওপর আছড়ে পড়ে। জোরে আঘাত লেগে সে মাটিতে পড়ে যায় আর তার মাথাতেও গুরুতর চোট লাগে। কিন্তু ডেভ হার মানার মানুষ নয়। সে আবার উঠে দাঁড়ায় আর তার স্নাইপার রাইফেল তুলে রবার্টকে খুঁজতে থাকে। কিন্তু বন্ধুরা, এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ এবার রবার্ট উপরে আর ডেভ নিচে।
রবার্ট চুপচাপ টাওয়ারে উঠে গেছে আর সেখান থেকে সরাসরি ডেভের উপর হামলা করে। এবার শুরু হয় ভয়ঙ্কর লড়াই, ঝড়, বৃষ্টি আর অন্ধকারের মধ্যে। দুজন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা কোনো সাধারণ লড়াই নয়, এটা বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের শেষ যুদ্ধ। অনেকক্ষণ ধরে লড়াই চলতে থাকে, কিন্তু শেষে রবার্ট নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে ডেভের চোখে আঘাত করে, তাকে অন্ধ করে দেয় আর তার গলা কেটে দেয়। ডেভের দেহ টাওয়ার থেকে নিচে পড়ে যায় আর সমুদ্রের প্রবল ঢেউয়ে ভেসে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এখানেই ডেভের গল্প শেষ। লড়াইয়ের পর রবার্ট সঙ্গে সঙ্গে মাইলসকে খুঁজে বের করে আর তাকে নিরাপদে নিয়ে আসে। সে তাকে তার পুরনো বাড়িতে নিয়ে যায়, যেখানে সে একসময় তার স্ত্রীর সঙ্গে থাকত। সেখানে গিয়ে রবার্ট দেখে মাইলসের পায়ে গুলি লেগেছে, তবে আঘাতটা খুব গুরুতর নয়। দুজনেই শান্তভাবে বসে সমুদ্রের সেই ঝড় দেখতে থাকে, যেন সব কিছু শেষ হয়ে গেছে। কিছুদিন পর আমরা দেখি মাইলসের জীবন পুরোপুরি বদলে গেছে। এখন সে একজন সাধারণ ছাত্রের মতো স্কুলে যাচ্ছে আর নিজের সৃজনশীলতার ওপর মন দিচ্ছে। সে ফাতিমার দেওয়ালে একটা সুন্দর পেইন্টিং আঁকে, রবার্টের প্রতি সম্মান জানিয়ে, এক ধরনের ট্রিবিউট হিসেবে। আর এর সঙ্গেই এই গল্প এখানেই শেষ হয়। রবার্ট প্রতিশোধ নিয়েছে আর মানুষের জীবনও বদলে দিয়েছে। তার কাছে শান্তির মানে শুধু নিজের শান্তি নয়, বরং অন্যের কষ্ট কমানো। তবে গল্প এখানেই পুরোপুরি শেষ নয়, কারণ এই পৃথিবীতে যতদিন খারাপ মানুষ থাকবে, ততদিন রবার্টের মতো মানুষদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। আর হ্যাঁ, এই সিনেমার আরেকটা পার্টও আছে। আপনারা যদি চান আমি সেটাও এক্সপ্লেন করি, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন এক্সপ্লেন ইকুয়ালাইজার 3। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।